স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতেই এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। সূচক 116.14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5221.57 পয়েন্ট। লেনদেন 118 কোটি টাকা কমে সর্বমোট টার্নওভার হয়েছে 1492 কোটি টাকা। তবে মন্দের ভালো হিসাবে বেড়েছে বাজার মূলধন, সপ্তাহ জুড়ে বেড়েছে 6709 কোটি টাকা। এছাড়া 397টি প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 172টির, কমেছে 168টির এবং অপরিবর্তিত রয়েছে 57টির দর। সিএসসি সূচক CASPI 219 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,523 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 45 কোটি 88 লাখ টাকা। এছাড়া 291 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 134টির এবং অপরিবর্তিত রয়েছে 26টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর এবার মার্কেট বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শান্তা সিকিউরিটিজ হাউসের রিসার্চ টিমের পক্ষে তানবীর মাহমুদ শাকিল। গত এই বছরের পর্যন্ত প্রায় 17% নেগেটিভ রিটার্ন দিয়েছে। এগুলা মেইন রিজন আমরা যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি এবং বর্ধিত ঋণের হার। 2009 সাল থেকে যদি আমরা ডিসেম্বর মাসে যদি স্পেসিফিক্যালি খেয়াল করে দেখি, সেক্ষেত্রে দেখবো মোস্ট অফ দ্য কেসেস আমরা ডিসেম্বর মাসটা পজিটিভলি শেষ করতে পেরেছি। প্রায় 16টা বছরের মধ্যে প্রায় 5টা বছর আমরা নেগেটিভ রিটার্ন দিয়েছি, বাট 11টা বছর আমরা পজিটিভ রিটার্ন দিয়ে শেষ করেছি। সেই অবস্থা এই বছর আমরা পরিলক্ষিত করেছি। আমরা যদি দেখি ডিসেম্বর মাসে আমরা প্রায় 0.6% রিটার্ন জেনারেট করেছি ওভারঅল পুঁজিবাজারে। অর্থনীতিতে আমরা বেশ কিছু পজিটিভ নিউজ আমরা এই সপ্তাহের মধ্যে পেয়েছি। সেটার মধ্যে প্রধানত নিউজ ছিল আমাদের IMF থেকে আমরা চতুর্থ কিস্তির যে লোনটা ছিল $645 মিলিয়ন, সেটা আমরা পেয়েছি। সোফার আমরা $2.3 বিলিয়ন পেয়েছি, যেটা আমাদের রিজার্ভকে আরো বেশি সমুন্নত এবং শক্ত করতে সহায়তা করবে। সাথে আমরা $1.4 বিলিয়ন রেমিটেন্স কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি গত 14 দিনের মধ্যে, 15 দিন, এই ডিসেম্বরে 15 দিনের মধ্যেই। আর সাথে ADB থেকে আমরা প্রায় $600 মিলিয়ন পাচ্ছি। দুঃসংবাদ হচ্ছে IMF এর আমাদের গ্রোথ ফোরকাস্টটা আমাদের নেক্সট ইয়ার 4.5% থেকে 3.8% নিয়ে গিয়েছে, বিকজ তারা বিলিভ করে ইনফ্লেশন এবং হায়ার লেন্ডিং রেটের কারণে আমাদের ওভারঅল ইকোনমিটা স্লোডাউনের মধ্যে দিয়ে যাবে। স্টক এক্সচেঞ্জের উন্নয়নে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন, তার মধ্যে সিকিউরিটিজ হাউসের আধুনিকায়ন অন্যতম। হাতে গোনা কয়েকটি হাউস বাদে বেশিরভাগ হাউসেই পড়েনি আধুনিকতার ছাপ। এছাড়া পুরনো নিয়মনীতির মধ্যে শেয়ার ব্যবসা পরিচালিত হওয়ায় আপামর জনসাধারণের কাছে নেতিবাচক ধারণাই বেশি। কিভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে সিকিউরিটিজ হাউসগুলোর সেবা আরও আধুনিক করা যায় সে বিষয়ে কথা বলেছি ব্র্যাক EPL স্টক ব্রোকারেজ লিমিটেডের CEO জনাব আহসানুর রহমানের সঙ্গে। আমরা চেষ্টা করি যে আমাদের যে বেসিক সেবাগুলো আছে ক্লায়েন্ট দেখে সেটা ভালোভাবে এটা দেওয়ার চেষ্টা করি, এবং সেখানে আমরা যেটা এই বছর করেছি, আমরা এই বছর সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছি আমাদের টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মে এবং আমাদের রিসার্চ টিমে। এবং এটার মূল কারণ হচ্ছে আমরা মনে করি যে এই মার্কেটে কোয়ালিটি রিসার্চ কন্টেন্ট খুব কম আছে এবং ইনভেস্টরদের কাছে সঠিক তথ্য সঠিক সময় পৌঁছাচ্ছে না। তো যে কারণে আমরা এখানে বেশি ফোকাস করছি, এবং আমরা যেটা দেখেছি যে বিগত 18-20 বছরে যে যতগুলো বছর আমি এই মার্কেটের সাথে আছি, আমরা দেখেছি যে মার্জিন লোন ম্যানেজমেন্ট বা মার্জিন প্রোডাক্টের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের জেনারেল ইনভেস্টারের খুবই কম। তো সেই ক্ষেত্রে এই ঝুঁকি কী হতে পারে, এটা ভালো মতো কী হতে পারে, সে কারণে আমরা মনে করছি যে এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ইনভেস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা ফোকাস করছি সেই দিকে যে ইনভেস্টাররা সঠিক সময়ে সঠিক তথ্যটা পেতে পারে। আমরা আরও যেটা শুরু করেছি এখন বা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট টেকনোলজি, যে আমাদের যে ট্রেডিং প্ল্যাটফর্ম থাকবে সেখানে আমরা এমন কিছু টুলস ইনকর্পোরেট করে দিব যাতে করে একটা নতুন ইনভেস্টার তার ইনভেস্টমেন্ট জার্নি কেমন হবে ওই টেকনোলজির থ্রুতে সে একটা গাইডেন্স ওখানে পেয়ে যাবে। সো এই দুইটা ব্যাপারে আমরা খুবই আশাবাদী, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বছরে আমাদের যতগুলো অ্যাকাউন্ট ওপেন হয়েছে তার বেশিরভাগই আমরা দেখতে পেয়েছি যে দ্য ইনভেস্টার্স আর বিলো 40 years of age, এবং এই ইনভেস্টাররা তারা নতুন একটা সোর্স অফ ইনকাম
খুঁজছে এবং আমরা এখানে একটা বড় রোল প্লে করতে চাই। আমরা এখানে তাদেরকে গাইড করতে চাই টু গেইন মোর ফ্রম দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড গিভ দেম মোর কনফিডেন্স ইন টু দ্য ক্যাপিটাল মার্কেট। আমরা মনে করি যত বেশি তথ্য, যত সঠিক তথ্য ইনভেস্টরের কাছে পৌঁছাবে, তো তারা মার্কেটের প্রতি কনফিডেন্স পাবে এবং তাদের একটা নতুন ইনকামের একটা সোর্স তৈরি হবে। যখন লেনদেন বৃদ্ধি পায় প্রায় দেখা যায় স্টক এক্সচেঞ্জের সার্ভার জটিলতা। অনেক সময় এই জটিলতায় বন্ধ হয়ে যায় পুঁজিবাজারের লেনদেন। এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায় সে বিষয়ে জানবো প্রাইম ব্যাংক সিকিউরিটিজ হাউসের সিবিও অ্যান্ড এসবিপি জনাব কাজী আহসান হাবিবের কাছে। মার্কেটটা একটা ভালো বুলিশ ট্রেন্ডের দিকে যায়। আমরা দেখি কি যে যখন ঢাকা স্টক সার্ভারে আমরা সবাই 10টার সময় ঢুকি, তখন এটা একটা হঠাৎ করে একটা জাম তৈরি করে এবং অনেক সময় দেখা গেছে ট্রেডিং সিস্টেম স্লো হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা ঠিকমতো অর্ডার দিতে পারে না, অর্ডার ক্যান্সেল হয়ে যায়, 1000 কোটি টাকা ট্রেডের ভারী সেটা বহন করতে পারে না। এই জন্য এখন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো নিজেরা একটা অপারেটিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। তো সেটার মাধ্যমে বিনিয়োগকারীরা নিজস্ব ওএমএস দিয়েই তারা ইজিলি ডিএসির ভিতরে ঢুকে যেতে পারবে এবং সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রোভাইডেড যে সফটওয়্যারটা, এটা প্রায় আপনারা জানেন যে 310টা প্রায় ট্র্যাকের জন্য এটা তৈরি করা এখন ইউজ করা হচ্ছে। তো আপনি যদি আলাদাভাবে এটা চালু করেন বা আপনি যদি ইউজ করেন, তাহলে দেখা যাবে যে আপনারটা টোটালি আলাদা। আপনি আলাদাভাবে ডিএসি সার্ভে ঢুকে যাচ্ছেন, আপনার কাস্টমাররা খুব দ্রুত ঢাকা অথবা চিটাগাং যেখানে বেস্ট প্রাইস সেখানে আপনি ইজিলি ট্রেডটা করতে পারবেন। দর্শক, প্রাইমারি বা আইপিও মার্কেট এবং সেকেন্ডারি দুই মিলিয়ে শেয়ার বাজারের কার্যক্রম পরিচালিত হয়। সেকেন্ডারি মার্কেট কোনো রকম চললেও আইপিও মার্কেট নিষ্ক্রিয় দীর্ঘদিন। যদিও আইপিও নিয়ে রয়েছে নানা সমালোচনা, কিভাবে বিতর্ক এড়িয়ে ভালো আইপিও মার্কেটে আনা যায় সে বিষয়ে শুনবো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রিয়াদ মতিনের কাছ থেকে। ভালো ভালো কোম্পানিগুলো তারা কিন্তু খুব সহজে ব্যাংক থেকে লোন পায়। ক্যাপিটাল মার্কেটের যে প্রসেসটা, সেই প্রসেসটা তারা আর ফলো করতে চায় না। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারি যে ট্যাক্সের যে একটা আপনার গ্যাপ থাকার কথা লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কোম্পানির মধ্যে, সেই গ্যাপটা সরকার, তো আমরা সবসময় দাবি করে আসছিলাম এই গ্যাপটাকে বাড়ানোর জন্য, কিন্তু আমরা দেখে আসছি বিগত বছরগুলোতে গ্যাপটা দিন দিন কমে যাচ্ছে। কারণ ক্যাপিটাল মার্কেটে আসা মানে তাকে কিন্তু কর্পোরেট গভর্নেন্সের ভিতরে আসতে হচ্ছে, বিভিন্ন যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো সেটা কিন্তু তাকে ফলো করতে হচ্ছে। ওয়ারেস সে যখন ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হচ্ছে না, তার কিন্তু এত রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে পড়তে হচ্ছে না। কিন্তু আমাদের বড় বড় কোম্পানিগুলা আমরা এখন পর্যন্ত তাদেরকে ক্যাপিটাল মার্কেটে আনার জন্য যে সমস্ত প্রণোদনা বলেন বা যে সমস্ত যে উৎসাহ দেওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার বা নিয়মও মানে কম্পালসারি করার জন্য যেগুলো দরকার, আগে একটা নিয়ম ছিল 50 কোটি টাকা পেইড আপ হলে তাকে কম্পালসারি মার্কেটে লিস্টেড হতে হবে। এখন কিন্তু সেই নিয়মটা আর ফলো করা হয় না, মানে রিল্যাক্সড হয়ে গিয়েছে সরকার এই ক্ষেত্রে। তো যার ফলে বড় বড় কোম্পানিগুলো কিন্তু এখন আসছে না। এখন ক্যাপিটাল মার্কেটে কারা আসছে? যারা ব্যাংক লোন নিতে ফেইলার হচ্ছে, অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংক লোন নিতে তারা ফেইলার হয়ে যাচ্ছে, তারা তখন ক্যাপিটাল মার্কেটে আসার জন্য ইন্টারেস্ট শো করতেছে, তাদের টাকা দরকার, এক্সপেনশনে যাবে, সেই জন্য তারা এখানে আসতেছে। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। যুক্তরাষ্ট্রের ডাও জোন্সের সূচক 15.37 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 42,342 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,867 পয়েন্ট। ইউরোপের শেয়ার বাজারগুলোর মধ্যে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 93.79 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 8,105 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 272.71 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 19,970 পয়েন্ট। এবার চলে যাব এশিয়ার শেয়ার বাজারে। জাপানের নিক্কি 225 ইন্ডেক্স 111.68 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38,702 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 1.96 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,368 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 471.42 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 78,747 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1,569 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,07,843 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।